চর্চার নিয়মিত আলোচনায় স্বাগত। আমি নাইর ইকবাল আপনাদের সঙ্গে আছি। এক বছর আগে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়ে গিয়েছিল। সম্প্রতি নেপালে একই ধরনের একটি গণঅভ্যুত্থান হয়েছে। দুটি গণঅভ্যুত্থান বা বাংলাদেশ এবং নেপালের মধ্যে মিল কোথায়, অমিলই বা কোথায়? বিষয়টা নিয়ে আজকে আলোচনার জন্য আছেন সিনিয়র সাংবাদিক সেলিম খান। সেলিম খান, একটি আন্দোলন হয়ে গেল নেপালে, সরকার পতন হলো। বাংলাদেশে এক বছর আগে একই ধরনের একটা আন্দোলন দেখেছে, সরকার পতন হয়েছে। দুই দেশের মধ্যে মিল অমিল কোথায়? আন্দোলনের দুই আন্দোলনের পার্থক্যটাই বা কি? বাংলাদেশ আর নেপালের মধ্যে আপনি মিল অমিলের কথা বলছিলেন, হ্যাঁ, যে অবশ্যই এই দুটো আন্দোলনের মধ্যে ব্যবধান ১ বছর ১ মাস বা একটু সামান্য বেশি। এখন দুটোই প্রায় কাছাকাছি দেশ। নেপাল আর আমাদের কিন্তু দূরত্বটা খুবই কম, মাঝখানে ভারতের কিছু অংশ সামান্য কয়েক মাইল আছে। তো ভৌগোলিকভাবে আমরা কাছাকাছি অবস্থান করি, আমাদের অনেক কিছুতে মিল আছে। হ্যাঁ, নেপাল হচ্ছে হিমালয়ের উপরের একটি দেশ, আমরা হচ্ছি নিম্ন মানে সমতল ভূমির একটা দেশ। সেই বিষয়গুলো বাদ দিলে আমরা যদি দেখি যে এই দুটো যে গণ অভ্যুত্থানের কথা আপনি বললেন ২০২৪ এবং ২০২৫-এ দুটোরই নেতৃত্ব কিন্তু দিয়েছিল তরুণরা। কিন্তু কোনো সংগঠিত তরুণরা কিন্তু এই নেতৃত্ব ছিল না, যে একদম সংগঠিত, যে যার কোনো মানে সভাপতি যেটা রাজনৈতিক নেতৃত্বে হয়ে থাকে সেটা কিন্তু ছিল না। ২ নম্বর হচ্ছে যে বৈষম্য, যে প্রত্যেক দুই পক্ষেরই কিন্তু যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে ছিল। আমাদের এখানে যে কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হলো, ওই বৈষম্য দিয়ে শুরু হলো, শেষে গিয়ে সরকার পতন দিয়ে শেষ হলো। আর ওইখানে বৈষম্যটা ছিল হচ্ছে যে রাজনীতিবিদদের যে বা এলিট ক্লাসের একটা বিলাসবহুল জীবন, অন্য অন্য জায়গায় সাধারণ নাগরিকদের না কাজ না পাওয়া, তাদের আর্থিক দুরবস্থা, নানা কিছু ছিল। এই যে বৈষম্য, একটা দেশ প্রায় ৩ কোটি ৩.৫ কোটি মানুষের দেশ, সেখানে কাজ নেই। অন্যদিকে এই দেখা যাচ্ছে দেশের আর্থিক অবস্থা খারাপ। ও আর রাজনীতিবিদ যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার সঙ্গে যুক্ত, তাদের ছেলে মেয়েদের বিলাসবহুল জীবন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আসছে, তখন মানুষ এই বৈষম্যটা মানতে পারেনি। ৩ নম্বর মিল যদি বলি, দুই দেশেই কিন্তু রাগটা গিয়ে পড়েছে মানে রাজনীতিবিদদের বিরুদ্ধে। তো রাজনীতিবিদদের বিরুদ্ধে দুই জায়গায় কিন্তু মানে রাজনীতিকরাই এর কি বলে ভুক্তভোগী হয়েছেন, ঠিক আছে? ওইখানে কিন্তু মানে খুব মোটা দাগে এরকম যদি ৩-৪টে মিলের জায়গা আমরা বলতে পারি। অমিল যদি বলি, তো অমিলের প্রথম অমিল হচ্ছে আপনার নেপাল। নেপাল এবং এই দক্ষিণ এশিয়ায় আরেকটি দেশ আফগানিস্তান, আপনি যদি দেখেন এইটা কখনো কলোনি থাকেনি। নেপাল কখনো কলোনি ছিল না, কারো অধীনে থাকে, কারো অধীনে থাকেনি। এটা আফগানিস্তানও না। হ্যাঁ, তাদের সঙ্গে বিভিন্ন এই ব্রিটিশদের চুক্তি হয়েছে বা তার রাজতন্ত্র শাসিত, বা আফগানিস্তান অন্যভাবে ছিল। কিন্তু এই আমাদের দেশ পুরো ভারতীয় উপমহাদেশ কিন্তু ১৯০ বছর কিন্তু আপনার ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ফলে এবং এই যে বাংলা থেকে কিন্তু যে বিপ্লবী আন্দোলনের সূত্রপাত, সেই সূত্রপাত বা রাজনৈতিক দল, রাজনৈতিক সচেতনতা সব কিছু সূত্রপাত বাংলা থেকে। ফলে নেপালি সমাজের মাইন্ডসেট আর বাঙালি ঈদের মাইন্ডসেট দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যের জায়গাটা কিন্তু একটা বিরাট। সেটা নেপাল কিন্তু জাস্ট এই যে সংবিধান, আপনার সংবিধানটা নতুন সংবিধান চালু হয়েছে ২০১৫ সালে, এবং সেখানে প্রতি বছরই একটা সরকার আসছে। মানে এত ভঙ্গুর ফ্রাজাইল যে অবস্থা, যে এই যে শেষে যিনি প্রধানমন্ত্রী হিসাবে আপনার চলে গেলেন কেপি শর্মা ওলি একবার মানে বামপন্থী ওই দলগুলোর সঙ্গে জোট করে ক্ষমতায় থাকেন, আর একবার ঠিক তাদের প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেসের সঙ্গে থাকেন। তাহলে মানুষের মধ্যে এই জিনিসটা একটা বিরাট মানে বিতর্কের তৈরি করেছিল। তো এই লোকের তো কোনো চরিত্র নেই। আচ্ছা সেলিম খান, আমি এখানে একটা বিষয় একটু বলতে চাই বা আপনাকে এটা ধরিয়ে দিতে চাই। আপনি কেপি শর্মা ওলির কথা বলছেন, একবার এক জোট থেকে।
নেপালে কিন্তু এই ধরনের কি কিছু হচ্ছে যে একই ধরনের লোকজন, মানে কয়েকজন লোকই ঘুরে ফিরে দিনের পর দিন ক্ষমতায় আছে, তারা দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছে, তারা অবশ্যই নানা মানে ধরনের অপকর্মের সঙ্গে জড়িত রাজনীতিবিদ, এরকম একদমই কি একদমই ব্যাপার এই আছে যে নাকি? কেপি শর্মা ওলি বা প্রচণ্ড বা নেপালি কংগ্রেসের যারা নেতৃত্ব এবং আরও কিছু ছোট দল নেপালে আছে এবং তা ওই ওই দলের যারা নেতৃত্বে আছেন তারাই কিন্তু দীর্ঘদিন ধরে এই নেপালের নেতৃত্বে ছিলেন। নেপালের মানুষ রাজতন্ত্রের সঙ্গেই ছিল এবং তারা কিন্তু ও আপনার এক পর্যায়ে যে নেপালের রাজ পরিবারের যে কিলিংটা হয় 2002 সালে, 1 সালে 2001 সালে, যে ওই রাজা বীরেন্দ্রের আমলে, তারপরে রাজা জ্ঞানেন্দ্রের আমলেও কিছুদিন টিকে ছিল, কিন্তু পরে এই মাওবাদীদের নেতৃত্বে আন্দোলনের ফলে কিন্তু রাজা মানে রাজতন্ত্র ওখান থেকে একদম বিলুপ্ত হয়ে বিলুপ্ত গেছে। হয়। কিন্তু এই বিলুপ্ত হওয়ার পরেও কিন্তু মানুষের মাইন্ডসেট কিন্তু রাতারাতি ওখানে রাজতন্ত্রের বিরুদ্ধে যায়নি এবং রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্যও কিন্তু একটা তলে তলে নানা প্রক্রিয়া চলেছে। এখন আপনার যে এই যে আপনি যে প্রশ্নটি করলেন যে এই একটা চক্র, এই ক্ষমতার চক্রে ঘুরে ফিরে মানে মিউজিক্যাল চেয়ারের মতো কেউ একজন বসার চান্স পাচ্ছে, কেউ পরের বার বসার চান্স পাচ্ছে, এইভাবেই মানে বসছে, একজন আউট হয়ে যাচ্ছে, অন্যরা ক্ষমতায় থাকছে, অনেকজন আউট হয়ে যাচ্ছে, কিন্তু মোটামুটি ক্ষমতা একটা ভাগাভাগি করে নেওয়ার প্রবণতা সেখানে অবশ্যই আছে। রাষ্ট্র পরিচালনা আসলে নতুনত্ব পায় নাই আর কি। না, এটা 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 একেবারেই পাইনি, কিন্তু যে জিনিসটা ইয়েটা হলো, আমি আন্দোলনের পরের প্রশ্নে আসি যে আন্দোলনের পরে অমিল কোথায়? দেখেন, আন্দোলন হলো নেপালে, বাংলাদেশে, আমাদের আন্দোলনের সাফল্য আসলো 2024-এর 5 আগস্ট। 5 আগস্টের পরে আজকে 1 বছর পেরিয়ে আজকে কত তারিখ? 14ই সেপ্টেম্বর। আমরা জানি যে আমাদের নির্বাচনের রোডম্যাপ হয়েছে, রোডম্যাপ হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে, হবে, এটা সরকারের ঘোষিত, কিন্তু এক্সাক্ট তারিখ কিন্তু আমি জানি না। কিন্তু সরকার তো জোর দিয়ে বলছে। আমি জোর দিয়ে বলার বিষয় না, আমি পার্থক্যটা বলছি। কিন্তু আপনি নেপালে দেখেন, নেপালে একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঠিক করা হয়েছে, যিনি আপনার আগে প্রধান বিচারপতি ছিলেন সুশীলা। তিনি এসে প্রথম কি কাজটি করলেন যে আপনার নেপালের কত তারিখে? 5 মার্চ 2026-এর 5 মার্চ নির্বাচন হবে। একদম প্রথম এসেই কয়েক ঘন্টার মধ্যে তিনি ঘোষণা দিলেন যে 5 মার্চ নির্বাচন। তাহলে কেন দিলেন তিনি? নিশ্চয়ই কারণ আছে, যে তার মানে যার নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশকে ফিরিয়ে দেওয়ার সুযোগ দেশের মানুষকে দিতে হবে, এটি হচ্ছে অঙ্গীকার। 2 নম্বর দেখেন, আজকে আপনার আমি বিভিন্ন খবরে দেখছিলাম যে নেপালের সেনাবাহিনী কিন্তু তার ব্যারাকে ফিরে গেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের সেনা সদস্যদের দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে তারা কিন্তু মানে একটা নিরাপত্তার দায়িত্বে বহাল আছে। নেপালের পুলিশ কিন্তু ফুল ফাংশনিং, স্টেট মেশিনারি ফাংশনিং। নেপালের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আবার আস্তে আস্তে পড়াশোনার ইয়েতে তাদের ক্লাসে ফিরে যাচ্ছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের অনেক মানে এর একটা অংশকে কিন্তু প্রতিদিন বিভিন্ন কাজে লাগানো হয়েছে, নিজেদের স্বার্থে বলি, কারো নিজের স্বার্থে বলি বা তাদেরকে ব্যবহার করা। সেলিম খান, এখানে কি একটা বিষয় আমি অমিলি দেখছি যে গত বছর 5 আগস্ট সরকার পতনের পর তো আমাদের পুলিশ বাহিনীও মানে অনেক সদস্য পালিয়ে গিয়েছিল, মানে পুলিশ বাহিনী ছিল না, পুলিশ বাহিনী আপনার সেজন্য সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হয়েছে, রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতে হয়েছে যারা আন্দোলনকারী স্টুডেন্টদেরকে। পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা কিন্তু 2 লাখ বা 2 লাখের বেশি, ঠিক আছে? সেখান থেকে কতজন পুলিশ সদস্য পালিয়েছে? তাদের মোরালি, তারা এখন মরাল ফিরিয়ে আনার দায়িত্ব তো যারা আপনার ক্ষমতায় এসেছেন তাদের। মরাল তো অন্য লোক ফিরিয়ে আনবে না। আপনি দেশের দায়িত্ব নিলে আমি তো আমার নিজের মরাল তো নিজে ফিরিয়ে আনতে পারি না। আমাকে আপনি যদি উৎসাহিত করেন তাহলে আমি আবার আমার মরাল ফিরে পেয়ে আবার পূর্ণ উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়ব। আর সব পুলিশ সদস্য যে খারাপ তা তো না। সব পুলিশ সদস্য, আর পুলিশকে কি অন্যের আদেশে নির্দেশে কাজ করতে হয়। এখন যে পুলিশ বা যারা এই ধরনের ফোর্স,
তারা যদি কোনো নির্দেশ না পালন করে সেটাও তো আর এক ধরনের, তাহলে তো আপনি বলতেন যে ওরা বিদ্রোহ করেছে। সেটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আমি সেই ওই প্রসঙ্গে না গিয়েও বলি যে নেপালের কী অবস্থা, নেপালের সঙ্গে আমাদের অবস্থার পার্থক্য। আচ্ছা, কী কারণে হয়েছে কি না কারণে হয়েছে এই ব্যাখ্যায় আমি তো যাচ্ছি না। আমার হলো যে নেপালের এই পরিস্থিতি, সেখানে পুলিশ টহল দিচ্ছে, আর্মি ব্যারাকে ফিরে গেছে, কিন্তু আমাদের এখানে পুলিশ আর্মি উভয় মিলেই আছে। ঠিক বিশেষ আছে, করে তো সেনাবাহিনী আমাদের এখনো আছে। এখন নেপালের আন্দোলনটা সবেমাত্র শেষ হলো, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সুতরাং একেবারে চূড়ান্ত মন্তব্য করার মতো সময় এখনও আসেনি। আমাদেরকে আরও কিছু সময় দেখতে হবে, যেরকম দেখলে তখন আমরা বলতে পারবো। আজকে সকালে একটা সংবাদ দেখলাম যে নেপালের রাজনৈতিক দলগুলো আপনার বলছে যে ওই সর্বশেষ পার্লামেন্ট বহাল রাখা, তো এতে কি সংকট মানে জিয়ে থাকবে বা সংকটটা আরো ঘনীভূত হবে বা মানে এরকম কেন কিছু? সংকট, আপনি কেন মনে করছেন যে সংকট ঘনীভূত হবে? কারণ ওই আন্দোলনের মাধ্যমে যেই সরকার বিদায় নিয়েছে তাদেরই লোকজন আবার যখন এখন আপনি যদি ধরেন আমাদের চশমায়, আমাদের গ্লাস দিয়ে যদি আমরা নেপালের মানুষের ইয়েটা দেখতে চাই, তাহলে তো হবে না। কিন্তু ওই পার্লামেন্টে তো ওই ভিশাস সাইকেল, না, ওই মানে ভিসিএস সাইকেল হতে পারে। ওই রাজনীতিবিদরাই এখন তো ধরেন 5 তারিখে নির্বাচন হবে, আচ্ছা, সেখানে নির্বাচনের মাধ্যমে তো নতুন কেউ জিতে আসবে, সুতরাং ওই পার্লামেন্ট আছে কি নেই এটা কি কোনো কিছু বোঝায়? এটা থাকলেও কি না থাকলেও কি, তারা তো ফাংশনাল না, তারা তো ডিসফাংশনাল। ওই ওই সংসদ থেকে বা ওই আইনসভা থেকে লাভ কি? কোনো লাভ তো নেই। বলে দেওয়া হয়েছে যে 5 মার্চ নির্বাচন হবে, নির্বাচনে যে জিতবে সে তারা এসে জনপ্রতিনিধি হিসেবে দেশের দায়িত্ব নেবে। তো এই সময়কালের মধ্যে তো আমি তো কোনো ইয়ে দেখি না। আর রাজনৈতিক দলগুলো তো তার দাবি জানাইতেই পারে, সেটা সরকার মানবে কি মানবে না। যে সরকার এখন ধরেন নতুন শপথ নিয়েছে, এবং দেখেন ওখানে সরকারের সদস্য সংখ্যা কত? 3 জন। 3 জন। তো 3 জনের বেশি তো লাগেনি তাদের। তাহলে কিন্তু পার্থক্যগুলো কিন্তু আমাদের চোখে পড়ার মতো। মোট কথা নেপাল আর কি রাজনৈতিক নেতৃত্বের হাতেই আবার ক্ষমতা। রাজনৈতিক নেতৃত্ব কিন্তু না। প্রথম হচ্ছে এই জায়গাটায় ভুল। এটা যদি ধরেন আপনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জিতে আসেন, তো আপনার হাতে ক্ষমতা যাবে। আপনি কেন রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আবার আরেকটা মানে ইয়ে করা হ্যাঁ, হচ্ছে? এইটা তো মানে আমরা চাই যে রাজনীতিকরা ভালোভাবে দেশ চালান, আবার কথায় কথায় আমরা রাজনীতিকদের গড়ায় তুলি। এই প্রবণতা হলে তো, এই প্রবণতা যদি চলতে থাকে আপনার কিন্তু গণতন্ত্র কিন্তু চলবে না। আপনি আজকে ট্রাম্প বলেন বা অন্যান্য জায়গায় শাসকদের বলেন, অনেককে নিয়ে বিতর্ক আছে, কিন্তু সেই জায়গায় কাউকে ঘাট ধরে বের করে দেওয়ার কথা বলছে না। এই কিছু কিছু জিনিস গণতন্ত্রের চর্চা করতে গেলে কিছু জিনিস আপনাকে যৌক্তিক উপায়ে, যেটা সারা বিশ্বে প্রচলিত যে ব্যবস্থা, সেইভাবে আপনাকে চর্চা করতে হবে। আপনি যদি সবসময় লড়াই সংগ্রামের, তাহলে আপনি বিপ্লবী হবেন, বিপ্লবী সরকার গঠন করবেন, এটা নিয়ে তো কোনো পার্থক্যের কিছু নেই। তাহলে কি নেপালের এই আপনার আন্দোলনটা, যেখানে 19 না আরো বেশি মানুষ নিহত হয়েছে, এই আন্দোলনটা এত ধ্বংস হলো, আপনার হোটেল, রেস্তোরাঁ, অফিস, আদালত, তাহলে কি এই আন্দোলনটা নেপালিরা করলো আরেকটা মানে জাস্ট মানে চরিত্র বদল, মানে রাজনৈতিক চরিত্র বদল? এটা চরিত্র বদল না। আপনি দেখেন প্রথম দিনে কিন্তু কথা উঠেছিল যে যারা এই আন্দোলন করেছেন, এর আগেও আমরা আলোচনায় করেছি যে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল একটি এনজিও, ডাক দিয়েছিল কিন্তু একটি এনজিও। হ্যাঁ, আপনার লোকের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, নানা ধরনের অসন্তোষ ছিল, এবং ওই এনজিওর ডাকে কিন্তু মানুষ সাড়া দিয়েছিল। ঠিক আছে, এরপরে কি শুরু হলো? আপনি পুরো নেপালের সুপ্রিম কোর্টের সব নথি, হাইকোর্টের নথি সব পুড়িয়ে দিয়েছেন। এরপরে বিচারটা কীভাবে হবে? আপনি পার্লামেন্টের সব নথি পুড়িয়ে দিয়েছেন, আপনি ওই যেখানে সরকারি দপ্তর ছিল সেখানকার নথি পুড়িয়ে দিয়েছেন। এখন আপনি কালকে যদি বলেন কোনো যে সরকারি আসুক না কেন, তাকে যদি আপনি খুব ভালোভাবে চলতে বলেন, তো সে কীভাবে চলবে? আপনার কাছে তো কোনো নথি নেই, একটা বিরাট সংখ্যক নথিপত্র আপনি আগুনে পুড়িয়ে দিয়েছেন। তো এই যে আন্দোলনটা, যে আন্দোলনের সাফল্য, আপনি যেটা করতে চাচ্ছিলেন যে একটা অপছন্দের স্বৈর শাসককে আপনি তাড়াতে চাচ্ছিলেন, তাই তো? বা একটা দুর্নীতিপরায়ণ সরকারকে আপনি তাড়াতে চাচ্ছিলেন, সেই তাড়ালেন। আপনি তাড়ানোর পরে আপনি যে কাজটা করলেন, তাতেই তো মানে আন্দোলনের মরালটা পুরো নষ্ট হয়ে গেল। মানে এই ধ্বংসাত্মক কার্যকলাপ দিয়ে তো, ধ্বংস দিয়ে তো কোনো কিছু গড়া যায় না। গড়া কিন্তু খুব কঠিন কাজ, ধ্বংস সহজ কাজ। দেখেন নেপালে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে একদিনে।
আর এটা গড়বে তো কিভাবে? এটাকে আন্দোলনকারীরাই মানে পুড়িয়েছে, বা আপনার কি মানে, এটা তো আমি বলতে পারবো বা না। এখানে এখন কি এটার দায়িত্ব তো নেপাল সরকারের। এটা যদি আপনি আমারে বলেন যে কারা পুড়িয়েছে, তো সে এই জায়গায় বোধহয় একটা অমিল বাংলাদেশের সঙ্গে নেপালের আছে, যে আমাদের মানুষ রাস্তায় নেমেছিল কিন্তু এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ কিন্তু তারা করেন বাংলাদেশ। না, এই 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 এইটাও বোধহয় আবার সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা এর মধ্যে কিন্তু বিভিন্ন ভিডিও ক্লিপ বা সেখানে স্বীকার করতে দেখেছি যে বিটিভিতে আগুন বা মেট্রোতে আগুনের কথা কিন্তু কোনো লোক কিন্তু বেফাঁস হোক, সত্য মিথ্যা যে এর বিচার আমি করতে পারবো না, কিন্তু তখন কিন্তু আগুন কিন্তু বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে, বিভিন্ন জিনিস কিন্তু জ্বলেছে। এবং এরপরেও কিন্তু এখনও অনেক ধরনের এখন এই যে মব লিঞ্চিং বলি বা যেই বলি না কেন, ঠিক আছে, মব সন্ত্রাস। মব সন্ত্রাস এটা কিন্তু চলছে। ফলে আমরা কিন্তু বন্ধ করতে পারিনি, এবং নেপালও ওই পথে হাঁটবে কিনা এটা আমরা বলতে পারবো না। আগামী দিনে সেই মানুষ, নেপালের মানুষকেই এই জিনিসটাকে বলতে হবে। কারণ হচ্ছে খুব অল্প ভূখণ্ড, আমাদের এখানে 18 কোটি মানুষ, ওদের ওইখানে 3.5 কোটি, একটা পাহাড়ি দেশ। ফলে এই এত মানুষ নিয়ে সমস্যা কাটিয়ে ওঠা কিন্তু খুব কঠিন। ধন্যবাদ সেলিম খান। আমরা নেপালের উপর নজর রাখব, নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।